দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিবিএস ইনসাইট শুরু করছি। আমি শাহরিয়ার খান। আজকে আমরা যে রিপোর্টটা নিয়ে আলোচনা করব সেই রিপোর্টটা অ্যাকচুয়ালি 2021 সালে আমরা একবার প্রকাশ করেছিলাম। সেইখানে সেই রিপোর্টটা প্রকাশ করার পরে অনেক ধরনের ঘটনা ঘটেছিল। সরকারের একজন মন্ত্রীর হস্তক্ষেপ হয়েছিল আমাদের উপরে। নসরুল হামিদ, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উনি আমাদের স্টোরিটার মূল বিষয়টা ছিল আসলে ও সেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটা পদ থাকা অবস্থায় সে তার একটা সিঙ্গাপুরে একটা $100 কোম্পানি ছিল, মানে যেটা সিঙ্গাপুরে রেজিস্টার করা হয়েছিল, পেইড আপ ক্যাপিটাল ছিল মাত্র $100। সেই $100 কোম্পানি আরও দুটো জাপানি এবং সুইস কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করে বাংলাদেশ সরকারের একটা প্রজেক্ট, যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একটা $305 মিলিয়ন দিয়ে একটা সমুদ্রে একটা এলপিজি টার্মিনাল করবে, সেই প্রজেক্টটা নিজে অ্যাওয়ার্ড করেছিলেন। সো আমাদের রিপোর্টটা ডাইরেক্টলি এভাবে না থাকলেও যথেষ্ট হিন্ট ছিল। তো পরবর্তীতে মিস্টার নসরুল হামিদ আমাদের উপরে অনেক চাপ প্রয়োগ করেন, আমাদের উপরে অনেক ক্ষমতা প্রয়োগ করায় সেই স্টোরিটা আমরা তখন উইথড্র করে নেই। বাট ঘটনা তো যেটা ঘটেছে সেটা তো রয়েই গেছে। সেই নসরুল হামিদ সাহেব উনি ওনার একটা পাওয়ার কো নামে একটা কোম্পানি সিঙ্গাপুরে উনি রেজিস্টার করেছিলেন, যেটা $100 পেইড আপ ক্যাপিটাল। সেই কোম্পানিটা 2017 সালে করেছিলেন। আমি পুরো ঘটনাটা খুলে বলছি। আমরা যেখান থেকে স্টোরিটা শুরু করেছিলাম সেটা ছিল যে একটা এলপিজি টার্মিনাল প্রজেক্ট করার সরকার একটা প্রয়োজন অনুভব করেন। এটা প্রথমে একটা জাপানিজ কোম্পানি এটার প্রপোজাল নিয়ে আসে, যেহেতু বাংলাদেশ ইনক্রিজিংলি এলপিজি ইম্পোর্ট করে। সো এটা একটা ম্যাসিভ প্রপোজাল ছিল যে সমুদ্রে এটা একটা টার্মিনাল করবে এবং সমুদ্রে টার্মিনাল করে সেখানে যখন এলপিজি ইম্পোর্ট করা হবে, ওই টার্মিনালটা যেহেতু ফ্যাসিলিটি অনেক বড় থাকবে, তার ফলে বাংলাদেশের এলপিজি টার্মিনালের ইম্পোর্ট কস্ট অনেক কমে যাবে এবং অনেক কনভিনিয়েন্ট হবে। সব ভালো কথা, এটা কিন্তু কোনো স্টাডি হয়নি। সো ওই জাপানিজ কোম্পানি যখন প্রপোজালটা আনে, এরপরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আরও দুই তিনটা কোম্পানি থেকে প্রপোজাল পায়। ঠিক তখনই একটা পাওয়া যায় যে সুইস কোম্পানি ভিটল, জাপানিজ মারুবেনি এবং পাওয়ার কো নামে একটা বাংলাদেশি কোম্পানি যেটা রেজিস্টার্ড ইন সিঙ্গাপুর, তিনজনের একটা জয়েন্ট ভেঞ্চার বিপিসিকে একটা প্রপোজাল দেয় যে তারা টার্মিনালটা বানাবে, তাদের খরচে বিপিসি জায়গা দিবে, বিপিসি অলসো একটা পার্সেন্টেজ পাবে, তারা এই পুরো প্রজেক্ট থেকে লাভের 30% পাবে। আর তাদের ভিতরে ওই বাকি তিন কোম্পানির ভিতরে তাদের নিজেদের ভিতরে একটা শেয়ার থাকবে, তাদের যার লাভ। এখন ঘটনা হচ্ছে যে ভিটল, যে সুইস কোম্পানি, এই ভিটল কিন্তু বেশ কয়েক বছর ধরে তার বিভিন্ন দেশে অপারেশন আছে। সে ওয়ার্ল্ডের একটা বিরাট বড় এনার্জি ট্রেডার। সে তেল, এলপিজি, এলএনজি এগুলো ট্রেড করে। কিন্তু ভিটলের বিরুদ্ধে ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের অনেক অভিযোগ আছে। ইনভেস্টিগেশন প্রমাণ পাওয়ার ভিত্তিতে ভিটলকে দফায় পেনালাইজ করা হয়েছে আমেরিকাতে জাস্টিস ডিপার্টমেন্ট। একইভাবে মারুবেনিও একটা জাপানের বড় ট্রেডিং কোম্পানি, কিন্তু মারুবেনিরও সিমিলার প্র্যাকটিসের কারণে 10-15 বছর আগে তাদের বিরুদ্ধেও জাস্টিস ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি, জরিমানা ছিল এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাজের সাথে মারুবেনির সম্পৃক্ত না হওয়ার ব্যাপারেও একটা রায় ছিল, যেটা 10 বছর মেয়াদি। তো সেগুলো মারুবেনি কাটিয়ে উঠেছে। আমাদের রিপোর্টার তখন দেখলো যে এই যে পাওয়ার যেটা আছে, যেটা $100 দিয়ে সিঙ্গাপুরে রেজিস্টার করা, সেটার দুজন পার্টনার আছেন যারা শেয়ার হোল্ডার আছেন, যাদের একজনের নাম হচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী আর আরেকজন হচ্ছে নাবিল খান, এবং ঢাকায় তাদের একটা অফিস আছে। সো আমাদের রিপোর্টার সেই ঢাকার অফিসে তাদের সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে মাত্র ওই অফিসে দুজন মানুষ দেখেন, একজন রিসেপশনিস্ট আর একজন ওই কোম্পানির সিইও এম মুরাদ হাসান। ওনার সাথে যখন কথা বলেন তো দেখা যাচ্ছে যে মুরাদ হাসান এই প্রজেক্ট সম্পর্কে কিছুই জানেন না এবং বিপিসি যে এই ধরনের প্রজেক্ট তাদের দিবে এই ধরনের কিছুও জানেন না। যাই হোক, এই রিপোর্টটা প্রকাশ হওয়ার পরে তখন নসরুল হামিদ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং সকালবেলা যখন পেপারে এটা বের হয় তখন আমাদের অফিসে বারবার ফোন করা, আমাদের যে রিপোর্টার ছিল তাকে ডেকে নিয়ে যাওয়া,
তার সচিবালয়ে, তার অফিসে, এবং সেখানে অনেক হুমকি ধামকি এবং সরকারের বিভিন্ন লেভেল থেকে আমাদের উপরে প্রেশার আসে। সো সেই মুহূর্তে আমাদের পক্ষে একমাত্র হচ্ছে যে আপনি বিদেশে থাকলে বিপ্লবী হওয়া যায়, বাংলাদেশে থাকলে এত বিপ্লবী হতে পারবেন না যদি হোল গভর্নমেন্ট ইজ এগেনস্ট ইউ। সো আমরা স্টোরিটাকে উইথড্র করে নেই এবং আমাদের রিপোর্টারকে নসরুল হামিদ অনেক বকাঝকা করেন যে এই ধরনের রিপোর্ট কেন করেন, এবং পরবর্তীতে তাকে জামাত শিবিরের কর্মী হিসাবেও আমরা শুনেছি যে বিশেষ মহল প্রচার করছে, এবং আমাদের উপরে চাপ ছিল যে ওকে যেন এই রিপোর্টার যেন আমাদের সাথে কাজ না করে। যাই হোক, সেই রিপোর্টার আমাদের সাথে ছিল। সো পরবর্তীতে আমরা আরেকটু এই ঘেটে দেখি যে কেন উনি এত রিয়্যাক্ট করেন। তখন আমরা যেটা দেখলাম যে প্রথমত হচ্ছে কামরুজ্জামান চৌধুরী হচ্ছে নসরুল হামিদের চাচা, আর আরেকজন যে নাবিল খান আছেন, নাবিল খান হচ্ছে তাদের বন্ধু। সো এই দুজনকে নিয়ে আসলে সম্পর্কটা হচ্ছিল এরকম, কামরুজ্জামান চৌধুরী ছিল সামনে রেখে, পিছনে এলো মূলত কাজ করতেন নসরুল হামিদ। আর মুরাদ হোসেন, উনি যেটা দেখা গেছে ওই কোম্পানি পাওয়ার কোর সিইও, উনি হচ্ছে আরেকজন, উনি হচ্ছে ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড, একটা বিজনেস হাউস যেটার সিইও ছিলেন, এবং সেটা হলো সিস্টার কনসার্ন অফ হামিদ গ্রুপ। হামিদ গ্রুপ আপনারা জানেন নসরুল হামিদদের ফ্যামিলি একটা কোম্পানি। সো নসরুল হামিদ হচ্ছে সেই ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটের উনি হচ্ছেন ওটার ম্যানেজিং ডিরেক্টর। তাহলে পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে আসলে পাওয়ার কোর মালিকটাও অ্যাকচুয়ালি নসরুল হামিদ। তো আমাদের এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরে তখন নেত্র নিউজ, আপনারা জানেন যে একটি দেশের বাইরে থেকে একটা বলতে পারেন বিদ্রোহী একটা নিউজ পোর্টাল, তো তারা তখন এটাকে নিয়ে এই স্টোরিটার উপরে ডিগ করে তখন ওনারা কামরুজ্জামান সাহেবের সাথে একটা কনভারসেশন করেন, এবং কামরুজ্জামান সাহেব বলেন যে উনি আসলে এই কোম্পানিটা সম্পর্কে তিনি জানতেন না, ওনাকে একটা কাগজ দেওয়া হয়েছে, উনি সাইন করে দিয়েছেন। ওরা আমার রিলেটিভ, ওনারা বলেছেন নেত্র নিউজকে, আমি তাদের মামা হই, আমি তার মামা হই, আমাকে এটা সাইন করতে বলেছে, আমি সাইন করেছি, আমি আসলে ভালো করে পড়িও নি ওর ভিতরে কি লেখা আছে। সো কামরুজ্জামান চৌধুরী যেভাবে আসলে কোম্পানির মালিক হয়েছেন, এই কাহিনীটা হলো এই। এবং উনি আরও বলেন যে আমি আসলে এই কোম্পানির কিছু না, আমি এটার সম্পর্কে কিছু জানি না, আমাকে পরবর্তীতে আমার থেকে শেয়ারও নিয়ে চলে গেছে, সো আমি এগুলো সম্পর্কে কিছুই জানি না, এই প্রজেক্ট সম্পর্কে কিছুই জানি না। এবার আসি যে এই তিনটা কোম্পানি মিলে যে প্রপোজাল দিয়েছিল, সেখানে আবার কি অ্যানোমালি আছে দেখেন। একটা $100 দিয়ে পেইড আপ ক্যাপিটাল দিয়ে একটা কোম্পানি $300 মিলিয়ন একটা প্রজেক্টের পার্টনার হয়েছেন। সো সেখানে আবার ওনাদের পাওয়ার কো আবার 30% শেয়ার পাবে। সো নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি যদি আপনার $300 মিলিয়ন $305 মিলিয়ন ইনভেস্ট করতে হয়, তাহলে নিয়ম অনুযায়ী তখন পাওয়ার কোকে ইনভেস্ট করতে হবে $45 মিলিয়ন, প্রায় $46 মিলিয়ন। সো $100 মিলিয়ন, $100 যে পেইড আপ ক্যাপিটাল, সে কীভাবে করে $45-46 মিলিয়ন ইনভেস্ট করবে? এটা তো মুখের কথা না। সো এইখানেও কিন্তু অ্যানোমালি, এত অ্যানোমালি সত্ত্বেও ওই রিপোর্ট প্রকাশ 1 মাস পরে বিপিসি তাদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে, এটা বলে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ইটস এ প্রাইমারি চুক্তি। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইনের পর তাদের হলো এটাকে নিয়ে একটা ফিজিবিলিটি স্টাডি হবে, একটা কনসালটেন্ট নিয়োগ হবে। তো বেসিক্যালি আসলে এইসব মিডিয়াতে আসার ফলে প্রজেক্টটা একটু স্লো ডাউন হয়ে যায়, কিন্তু তারপরে প্রজেক্টটা কিন্তু কিল করা হয়নি। প্রথম বছর 6 কোটি টাকা ব্যয় হয়েছে কনসালটেন্ট নিয়োগের জন্য, যদিও কনসালটেন্ট নিয়োগ দিতে পারেনি। তারপরের বছর মানে গত বছর, এই বছরের ফিসকাল পর্যন্ত আরও 20 কোটি টাকা ব্যয় করার কথা বা ব্যয় হয়েছে আমরা ঠিক জানি না, হলো প্রজেক্টটার ফিজিবিলিটি দেখার জন্য। সো প্রজেক্টটা এখনও কিন্তু আছে। সো নসরুল হামিদের সেই কোম্পানির ভৌতিক কোম্পানি কিন্তু এখনও এই সিনের মধ্যে আছে, এটাকে ক্যান্সেল করা হয়নি। সো আমরা এই স্টোরিটার মাধ্যমে একটা রিভিল করলাম যে হাও একজন মিনিস্টার সে নিজের একটা ক্ষমতায় থেকে
একটা ডিকয় কোম্পানি দিয়ে, একটা ফেক কোম্পানি দিয়ে কিভাবে করে একটা প্রজেক্ট বাগিয়ে নিচ্ছিলেন। আমরা নিশ্চিত জানি না এছাড়া উনি আর কি কি করেছেন এই ধরনের, বাট আই এম শিওর যেহেতু ভিটল অনেক ধরনের কাজ পেয়েছে গত 3-4 বছর, সো উই ক্যান গেস যে ভিটলের মাধ্যমে অনেক কিছুই নসরুল হামিদ হয়তো করে থাকতে পারে। সো দর্শকদের যদি এই প্রোগ্রামটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।